প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আজকের গ্র্যান্ড ফাইনালে যে বিষয় নিয়ে সরকার এবং বিরোধী দলের এই ছায়া সংসদে বিতর্কিকরা বক্তব্য প্রদান করবেন সেটি হচ্ছে বিরোধী রাজনীতি দেশপ্রেমের অভাবী স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত করছে কিনা সেটি নিয়ে আজকে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আমাদের সাথে আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল হিসাবে রয়েছে ঢাকা সিটি কলেজ এবং বিরোধী দল হিসাবে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা সিটি কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সারা খান, মাননীয় ছায়ামন্ত্রী নুসরাত জাহান এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য অপর্ণা দাস। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা ইশরাত আলম, মাননীয় বিরোধী দলীয় উপনেতা ইসমাইল ইসলাম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য শাহরিয়ার হোসাইন মাহি। আজকের এই গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত যে চারজন বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম চৌধুরী। বিচারক হিসেবে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সাংবাদিক রোজিনা ইসলাম। আরেকজন সম্মানিত বিচারক হচ্ছেন লেখক, বিতর্ক সংগঠক ও ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক আবু মোহাম্মদ রইস। সর্বশেষ বিচারক ৭১ টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক পার্থ সঞ্জয়। আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে তরুণ কিশোর বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ বিশ্লেষক, গবেষক ও প্রাবন্ধিক এমিরেটস অধ্যাপক ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী। শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ। শুরুতেই এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী সারা খানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সারা খান। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। আজকে আপনার অনুমতি ক্রমে যে বিষয়টি উত্থাপন করতে যাচ্ছি তা হলো বিরোধী রাজনীতির দেশপ্রেমের অভাবেই স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। সংগতিগত কারণেই আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। প্রথমেই চলে যাচ্ছি সংজ্ঞায়নে। বিরোধী রাজনীতি বলতে বর্তমান প্রেক্ষাপটে সরকারের বিরুদ্ধে যারা অপরাজনীতি করছে তাদেরকে বোঝাচ্ছি। দেশপ্রেমের অভাব বলতে জন্মভূমির স্বার্থকে প্রাধান্য না দিয়ে ব্যক্তি বা স্বীয় ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত বলতে বোঝাচ্ছি ১৯৬৬ সালে স্বায়ত্তশাসনের দাবিতে ৬ দফা আন্দোলন ও ৭ই মার্চের ভাষণে উল্লেখিত অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি ব্যাহত হওয়াকে। এরই পরিপ্রেক্ষিতে আমরা যে সকল বিষয় আলোকপাতের মাধ্যমে আজকের আমাদের প্রস্তাবটি প্রতিষ্ঠিত করতে যাচ্ছি তা হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও নাগরিক অধিকার। মাননীয় স্পিকার, রাজনীতি মানে রাজার নীতি নয় বরং নীতির রাজা। রাজনীতিকে অনেকে পেশা মনে করে থাকলেও এটি কোনো পেশা নয়, বরং রাজনীতি বৃহত্তর পরিসরে মহত্তর কাজ। মাননীয় স্পিকার, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর সংবিধানের ৪টি মূল নীতি যখন বাস্তবায়িত হওয়ার পথে, ঠিক তখনই জাতির পিতাকে ঘৃণ্যভাবে হত্যা করা হয়। আমেরিকা ও পাকিস্তানের এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রনায়কদের হত্যা করার এইসব ঘটনা ধিক্কারজনক। বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ যারা ইনডেমনিটি জারি করার মাধ্যমে বঙ্গবন্ধু ও জেল হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে স্বৈরশাসকদের আমলে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ফ্রিডম পার্টি নামক রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করে এবং প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে দেশের মাটিতে তারা রাজনীতি করে এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এলে তারা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার ছক করতে থাকে এবং এরই প্রেক্ষিতে ২০০০ সালের ৭ই জুলাই কোটালীপাড়ার সমাবেশস্থল ও হেলিপ্যাডের কাছে বোমা বিস্ফোরণ ঘটে এবং প্রথম আলোর তথ্য মতে এতে একজন নিহত ও ৭ জন আহত হয় এবং সেখানে তারা ব্যর্থ হলে ২০০১ সালে তারা পুনরায় বোমা বিস্ফোরণ ঘটায় এবং সেখানেও তারা ব্যর্থ হলে তারা ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে এবং এতে ২৪ জন নিহত হয় এবং আহত হয় প্রায় ৩০০ জন নেতাকর্মীরা। শুধু এতেই নয়, তাদের শোষণামলে তারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তারা তাদের দুর্নীতিতে এতটাই লিপ্ত ছিল যে জনগণের স্বার্থে তারা চোখ দৃষ্টি দিতেই পারেনি। তারই ধারাবাহিকতায় ভারত সফর শেষে দেশে ফেরার পর তিস্তা চুক্তির কথা বলা হলে তৎকালীন প্রধানমন্ত্রী বলেন, আমি তো ভুলেই গেছি। তারা তাদের আমলে এতটাই নোংরা রাজনীতি করতেন যে তারা দ্বিতীয় সংসদ তৈরি করতে চেয়েছিলেন এবং নাম দিতে চেয়েছিলেন হাওয়া ভবন। মাননীয় স্পিকার, বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদ উজ্জ করে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। জামাতে ইসলামের উপর নিষেধাজ্ঞা তুলে দেয় এবং পূর্ণজন্ম হয় জামাতে ইসলামীর। ধর্মভিত্তিক রাজনীতির লাবাসে ব্যাপকভাবে বিকাশ ঘটে জঙ্গিবাদের
এবং মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করুন আমাদের দেশের যুদ্ধাপরাধী যারা আছে যেখানে তাদের গলায় ফাঁসি পড়ানোর কথা ছিল সেখানে তাদেরকে ক্ষমতায়ন করে সরকারি অর্থে বিলাসবহুল গাড়ি কিনে দেওয়া হয় এবং তার উপরে লাল সবুজের পতাকা লাগিয়ে দেওয়া হয় এবং জনগণের বুকের উপর দিয়ে সেই গাড়ি চালানো হয় এবং তারা যখন মাননীয় স্পিকার ক্ষমতায় ছিল তখন নিজামী ইসলামী ছিলেন অর্থমন্ত্রী এবং মোহাম্মদ ইসাক ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং তাদেরকে বিভিন্ন দেশের দূতাবাসে নিয়োগ করা হতো অর্থাৎ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদেরকে নিয়োগ করা হতো এবং মাননীয় স্পিকার আপনি যদি দেখেন 2013 সালে যখন আমার সরকার এই যুদ্ধাপরাধীদেরকে বিচারের আওতায় আনতে চায় এবং যখন গণজাগরণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটে যখন গণজাগরণ মঞ্চে একটাই দাবি ফাঁসি 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 চাই যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই দড়ি লাগলে দড়ি নে যুদ্ধাপরাধীদের ফাঁসি দে স্লোগানে মুখরিত ঠিক তখনও তারা যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর জন্য হরতাল ডাকে এবং সেই একদিনের হরতালে মাননীয় স্পিকার প্রায় 1,500 কোটি টাকা ক্ষতি হয় তাই মাননীয় স্পিকার আমরা বলতে চাই যে শুধু বিরোধিতা করে নয় বরং কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতির জন্য এগিয়ে আসছে এবং আজকে সরকারের ব্যর্থতা না দেখিয়ে সুস্থ রাজনীতিতে আপনারা নেমে আসুন দেশকে ভালোবাসুন দেশের প্রেমে এগিয়ে আসুন এবং তাই সমস্বরে বলে যেতে চাই অমর হোক তোমার দীপ্ত নাম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে প্রিয় স্বদেশ তোমাকে জানাই সালাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমরা এবার বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ইসরাত আলমের কাছ থেকে তার বক্তব্য ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে বিরোধী রাজনীতি দেশপ্রেমের অভাবে স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে যুক্তিযুক্ত কারণে সম্পূর্ণরূপে এর বিপক্ষে অবস্থান করছি শুরুতে ওনাদের কিছু যুক্তি খণ্ডনে চলে যায় মাননীয় স্পিকার আজকে বঙ্গবন্ধু হত্যার কথা বলেন যে হত্যাকারী গোষ্ঠী তারা পরবর্তীতে সরকার গঠন করে যখন বঙ্গবন্ধুর হত্যার মামলাকে বন্ধ করে দেয় সেটা কার দোষ সরকার না বিরোধী দল সরকারের দোষ মাননীয় স্পিকার আজকে তারা নির্দিষ্ট করে বিরোধী রাজনৈতিক দল বলতে বিএনপিকে উল্লেখ করে গেলেন কিন্তু আমরা তা বলছি না আজকে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যেই হোক সেই যখন বিরোধী দল থেকে সরকার দলে যায় তার মধ্যে দমন পীড়নের চিত্র আমরা দেখি সেই সময়কার বিরোধী দলগুলোকে তারা দমন পীড়ন এবং নিষ্পেষণের মুখে ফেলে এটি সুস্পষ্ট মাননীয় স্পিকার আজকে যুদ্ধাপরাধীদের বিচারের কথা এতবার বলে গেলেন এই যে যুদ্ধাপরাধীরা 30 বছর দেশের বাইরে ছিল সরকারের সহায়তার বাইরে ছিল দেশ থেকে মাননীয় স্পিকার আজকে শুরুতে বলে দিয়ে যেতে চাই যে আমরা মানছি স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে ওনাদের মতনই কিন্তু আমাদের বিরোধিতার জায়গা কোনটি আজকে আমাদের এই যে 4টি নীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এটি প্রতিষ্ঠায় আমরা বিশ্বাস করি আজকে একটি বিরোধী দল যে কিনা ক্ষমতায় থাকে না তার আজকে দেশপ্রেমের অভাবের তুলনায় মাননীয় স্পিকার সরকারের এবং সরকারি কর্মকর্তাদের দেশপ্রেম সর্বাধিক পর্যায়ে বাধাগ্রস্ত করছে মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে সরকারের দেশপ্রেমের অভাবে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং যা অধিক হারে আমাদের স্বাধীনতা স্বপ্নকে বাধাগ্রস্ত করছে তা হচ্ছে বিরোধী দল গণতান্ত্রিক সুযোগ সুবিধা পাচ্ছে না আমলাতান্ত্রিক দুর্নীতির ফলে স্বাধীনতার স্বপ্ন ব্যাপকভাবে বাধাগ্রস্ত রাজনীতির উপর ব্যবসায়ীদের প্রভাব 4 বিরোধী দলের দেশপ্রেম থাকা সত্ত্বেও কোনো ক্ষেত্রে তা প্রকাশের সুযোগ পাচ্ছে না মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে 50 বছর পূর্তিতেও একটি দেশের গণতন্ত্র যেটির জন্য আমরা লড়াই করেছি তার চিত্র যদি দেখিয়ে দিয়ে যাই নির্বাচনের দিকে যদি লক্ষ্য করি মাননীয় স্পিকার আজকে ওই দেশের নির্বাচনের কথা বলে যেই দেশের জাতীয় নির্বাচনে 300-এর মধ্যে 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় রাজনৈতিক প্রতিহিংসার হামলায় আন্তর্জাতিক মহল প্রতিরক্ষার উচ্চপদস্থ কর্মকর্তা বেনজির ওয়াজেদকে নিষেধাজ্ঞা দেয় মাননীয় স্পিকার আজকে 2022-এর ইউপি নির্বাচনে 5 মাসে নিহত 95 আহত 500 এমন মাননীয় স্পিকার আজকে একটি স্বাধীন দেশের গণপ্রজাতান্ত্রিক একটি দেশের নির্বাচনে মাননীয় স্পিকার আমাদের দেশের জনগণকে প্রাণ হারাতে হয় বিরোধী দলের কর্মকর্তাদেরকে প্রাণ হারাতে হয় মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে এই সকল ওনারা যখন আজকে এরকম সহিংসতাপূর্ণ নির্বাচন দিচ্ছেন আজকে ওনারা যখন সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বিরোধী দল প্রতিবাদ করে তখনই বিরোধী দলের দেশপ্রেমের অভাব হয়ে যায় তখনই যখন বিরোধী দল নির্বাচন প্রত্যাখ্যান করে তখনই তাদের সমস্যা হয়ে যায় কিন্তু আজকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার নামে তাদের কোনো খবর নেই মাননীয় স্পিকার লক্ষ্য করুন প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ করার পূর্ণ অধিকার রাখে প্রত্যেকটি বিরোধী দল মাননীয় স্পিকার আজকে যদি আমরা লক্ষ্য করি বিবিসি এর তথ্য মতে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পণ্যের প্রতিবাদে বিরোধী দলের 11 দিন ব্যাপী যে কর্মসূচি হয় সেখানে সকল জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্ষমতাসীন নেতাকর্মী ও পুলিশের ভাতে আহত ও নিহত অসংখ্য কর্মী মাননীয় স্পিকার অর্থাৎ এখানে দুটি বিষয় পরিলক্ষিত হয় এক যদি বিরোধী দলের একদমই দেশপ্রেম না থাকলেও তারা আজকে জনগণের কথা চিন্তা করে রাজপথে নামতো না অর্থাৎ তাদের মধ্যে দেশপ্রেম বিদ্যমান মাননীয় স্পিকার আজকে যদি নির্বাচন কমিশনের দিকে তাকায় আজকে ওনাদের গণতান্ত্রিক দেশের সরকার হিসেবে কি করা উচিত ছিল একটি নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কথা ছিল আজকে ওনারা নির্বাচনী ইসি বসেন নিজের দলের মাননীয় স্পিকার আজকে ওনারা নির্বাচনী কমিশনকে চাপের মুখে রাখেন ওনারা অপারেশনাল স্বাধীনতা দেন না চাপ যেদিকে দিবেন বাতাস তো ওদিকে যাবে এটা তো সবাই জানে মাননীয় স্পিকার আজকে আন্তর্জাতিক মহলে যদি আমরা গণতন্ত্রের আমাদের সমালোচনাকে দেখি আজকে ইকোনমিক্স ইন্টেলিজেন্স
ইন্টেলিজেন্স ইউনিট বলে বাংলাদেশ একটি হাইব্রিড রেজিম, ব্যাটাসম্যান স্টিভ স্ট্রং বলে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। আজ বাংলাদেশের নাম থাকে না যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে মাননীয় স্পিকার। আজকে তাহলে কেন আজকে এই গণতন্ত্রে এই রাজনৈতিক স্বাধীনতার জন্য কি আমাদের 30 লাখ বাঙালি প্রাণ দিয়েছিল? আজকে কি এটি ছিল জাতির পিতার স্বপ্ন? এই প্রশ্নের জবাব আপনারা দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের যে প্রধান অতিথি আছে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, ওনার হচ্ছে যুগান্তরের এক প্রতিবেদন যদি আমরা দেখি, রাষ্ট্রপক্ষ সম্প্রতি বিষয়গুলো নজরে নিচ্ছে না কেন, তার জবাবে তিনি বলে যান আমাদের রাষ্ট্র জনগণের স্বার্থ বোঝে না, স্বার্থ দেখে কতিপয়ের। এখন এই কতিপয়গুলো কারা খুব সুস্পষ্টভাবে আমরা দেখিয়ে দিয়ে গিয়েছি এবং দেখিয়ে দিয়ে যাবো। মাননীয় স্পিকার, আজকে বাক স্বাধীনতার দিকে যদি তাকাই, আজকে এত টিভি চ্যানেল, এত পত্রপত্রিকা, কিন্তু সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। কেন পারে না? তাদের আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হলো সাংবাদিকতার কারণে ভাবে যারা তারা দমন পীড়ন চালান, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাননীয় স্পিকার ওনারা কখনোই এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানাতে পারেন না। তাই আজকের এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী নুসরাত জাহানের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। আমার দলের বিরোধী দলীয় নেত্রী বলে গেলেন আমরা গণতান্ত্রিক সুবিধা দিচ্ছি না। প্রতিপক্ষ আপনি এখানে এসে সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, এটাই আপনার গণতান্ত্রিক সুবিধা, এটাই আপনার বাক স্বাধীনতা। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কথা। মাননীয় স্পিকার, আজকে যদি বিরোধী দলের লোকজন নিজেই হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাতে আমার সরকার কি করবে? মাননীয় স্পিকার, মূল বক্তব্য চলে আসছি। স্পিকার, আজকে যেই সময় দাঁড়িয়ে সরকারের প্রতিটি মেগা প্রকল্পের তীব্র বিরোধিতা করা হচ্ছে, সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পকে ভিত্তিহীন দাবি করা হচ্ছে, যেই সময় দাঁড়িয়ে হরতালের নামে কোটি টাকার লোকসান করা হচ্ছে, মানুষ মারা হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমার দলের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনাটিকে জোরালোভাবে সমর্থন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেই পদ্মা সেতু কোটি কোটি বাংলাদেশের মাঝে যোগসূত্র স্থাপন করেছে, সেই বহু প্রত্যাশিত পদ্মা সেতুকে তারা ভিত্তিহীন, আলোচনাহীন, জোড়াতালি সেতু বলে আখ্যায়িত করেছিলেন। তাদের বিরোধী রাজনীতির অপতৎপরতা ও আন্তর্জাতিক মহলে কুৎসা রটনার কারণে যখন বিশ্ব ব্যাংক আমাদের অর্থায়নে মুখ ফিরিয়ে নিলেন, তখন নিজ অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে যখন আমরা অর্থনৈতিক ও রাজনৈতিক সাহসিকতার পরিচয় দিলাম, তখন আমরা তাদের থেকে পেলাম অযৌক্তিক সমালোচনা, তীব্র বিরোধিতা, বহিরাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রচেষ্টা ও জনগণের কল্যাণে দলীয়গত অসমর্থন। মাননীয় স্পিকার, শুধু বিরোধী রাজনীতির অপপ্রচেষ্টার কারণে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প 2014 থেকে সরে গিয়ে 2018-তে বাস্তবায়ন হয়। মাঝের এই 4 বছরের অর্থনৈতিক শূন্যতা আমাদের সকল উন্নয়নকে মন্থর করে দিলে এবং DWর তথ্য বলছে এর সার্বিক ক্ষতি দাঁড়ায় 1100,000 কোটি টাকায়। মাননীয় স্পিকার, 2009 সালে যখন আমাদের চাহিদার 7 থেকে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য আমার সরকার 50টির অধিক ছোট বড় প্রকল্প গ্রহণ করে, তখন আমরা বিরোধী রাজনীতি নামক প্রতিবন্ধকতার সম্মুখীন হই। মাননীয় স্পিকার, আর তখনই বাংলাদেশ তার গতিময়তা হারায়। আজকে সব বাধা অতিক্রম করে মাননীয় স্পিকার আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি, কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে আমরা যদি 2009, 2010, 2011 সালে বিরোধী রাজনীতি নামক প্রতিবন্ধকতার সম্মুখীন না হতাম, তাহলে আজকে আমরা 50,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতাম। আজকে তাদের দেশপ্রেম এখানেই প্রশ্নবিদ্ধ হয় মানুষের, যখন আমরা দেখি স্বার্থপরতার রাজনীতিতে উপেক্ষিত দেশপ্রেম। মাননীয় স্পিকার, তখনই এদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন জাগে। মাননীয় স্পিকার, 2012 থেকে 2015 সালে দেশে সংঘটিত হরতাল, গণসংযোগ, অগ্নিসংযোগ, সংঘর্ষ পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে। সীতাকুণ্ডের 20 থেকে 22 কিলোমিটার তারা অবরোধ করে ফেলে, ফলে আমাদের আমদানি ও রপ্তানি বন্ধ হয়ে যায় এবং বিশ্ব ব্যাংক বলছে এর মাসুল হিসেবে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণকে গুনতে হয় 69,000 কোটি টাকার অর্থদণ্ড। মাননীয় স্পিকার, তারা পরীক্ষা কেন্দ্রে বোমা হামলা চালায়। মাননীয় স্পিকার, লক্ষ লক্ষ পাবলিক পরীক্ষার্থীর জীবন তারা অনিশ্চিত করে তোলে। শুধু এতটুকুই নয় মাননীয় স্পিকার, তাদের এই হরতালের ভয়াবহতা আরও নৃশংস রূপ নেয় আমাদের অর্থনীতিতে। প্রথম আলোর তথ্য মতে 2007 থেকে 2008-এ আমাদের বার্ষিক প্রবৃদ্ধি ছিল 6.2%। নির্বাচনকালীন সহিংসতায় তা কমে দাঁড়ায় 5.7%। মাননীয় স্পিকার, দি ওয়াল স্ট্রিট 30 আগস্ট 2013-এর প্রতিবেদন বলছে একদিনের হরতালে ক্ষতি হয় 1,540 কোটি টাকার। মাননীয় স্পিকার, এবং এক বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় 53,900 কোটি টাকা। মাননীয় স্পিকার, অর্থাৎ 700 কোটি মার্কিন ডলার। মাননীয় স্পিকার, আজকে আপনি লক্ষ্য করুন এই পরিমাণ টাকা দিয়ে আমরা অনায়াসে আরো 2টি পদ্মা সেতু বাস্তবায়ন করে ফেলতে পারতাম। মাননীয় স্পিকার,
স্পিকার আপনি আরো লক্ষ্য করুন, সিপিডি বলছে হরতালের সময় 1% পুঁজি নষ্ট হয়, যার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা এবং যা আমাদের জিডিপির প্রায় 0.9%। এফবিসিসিআই বলছে একদিনের হরতালে জিডিপির 0.12% ক্ষতিগ্রস্ত হয় এবং ঢাকা চেম্বার্সের প্রতিবেদন বলছে বছরে গড়ে 40 দিন হরতাল হয় এবং যার সার্বিক ক্ষতি দাঁড়ায় 64,000 কোটি টাকায়। স্পিকার আজকে দেখেন সরকারের স্পিকার তারা আমাদের অর্থনৈতিক মুক্তিকে এতটা বাধাগ্রস্ত করে স্পিকার আজকে তারা জোর গলায় সরকারের ব্যর্থতার কথা বলে যাচ্ছে স্পিকার, তা আমারও আমার দলের কাছে কেবল হাস্যকরী প্রতীয়মান হচ্ছে। স্পিকার আপনি আজকে লক্ষ্য করুন আমার সরকার কি বাস্তবায়ন করেছে, আমার সরকার পদ্মা সেতু বাস্তবায়ন করেছে, সমুদ্র বিজয় করেছে, ছিটমহলের সমস্যার সমাধান করেছে, বিনামূল্যে বই বিতরণ করেছে, শতভাগ শিক্ষা নিশ্চিত করেছে, মাতৃমৃত্যুর হার কমিয়ে এনেছে স্পিকার, শতভাগ বিদ্যুৎ দান করেছে, 20টিরও বেশি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে এবং 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল স্পিকার তারা করেছে অর্থ পাচার, অপরাজনীতি, গুম, মানুষ হত্যা এবং দেশের অর্থ সম্পদ লোপাট স্পিকার। তাই স্পিকার এখানে সবচেয়ে বড় প্রশ্ন যে আজকে তাদের দেশপ্রেমটি কোথায়? আজকে কি আদৌ তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কোনো উদাহরণ দেখিয়ে দিতে পারছেন? না স্পিকার, এর হতাশাজনক উত্তর হলো না। তাই স্পিকার আজকে এই প্রস্তাবনাটি এই সংসদে গৃহীত হওয়া অত্যন্ত জরুরি। এই প্রস্তাবনাটি যদি আজকে এই সংসদে গৃহীত হয় তাহলে সকল প্রতিবন্ধকতার ঊর্ধ্বে পৌঁছাবে একটি দেশ, আপনার আমার আমাদের সবার বাংলাদেশ, এবং স্বাধীনতা স্বপ্নের বাস্তবায়নের নতুন একটি পথ উন্মোচন করবে বাংলাদেশ। তাই আমার দলের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনাটি সংসদে গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা এবারে বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা ইসমাইল ইসলামের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমি দেশপ্রেমিক, শুধু মুখে আমার ফোটে, আসলে প্রেম আমার দেশের কতটুকু জোটে। মাননীয় স্পিকার সত্যি যদি থাকতো এই প্রেম তাহলে হতো কি দশা। মাননীয় স্পিকার আজকে সরকার দল প্রথম থেকে বিএনপিকে বিরোধী রাজনীতি বলে আখ্যায়িত করছে, কিন্তু তাকে বুঝতে হবে যে সংসদের বিপক্ষে যখন যেই দল থাকে তারাই হচ্ছে মাননীয় স্পিকার আজকের বিরোধী দল। মাননীয় স্পিকার 50 বছরের সরকার ব্যবস্থাপনায় আমরা দেখি যে সরকারি মাননীয় স্পিকার ক্ষমতায় ছিল তারাই বিরোধী রাজনীতির উপর দমনপীড়ন চালিয়েছে এবং দমনপীড়নের সংখ্যা আজকে এত বেড়েছে যে মাননীয় স্পিকার গত কয়েক বছরে 1 লাখ বিরোধী রাজনীতির মন্ত্রীর উপরে শুধুমাত্র মাননীয় স্পিকার মামলা হয়েছে 35 লক্ষ। মাননীয় স্পিকার বিরোধী রাজনীতির উপর মামলা থেকে যখন বিরোধী রাজনীতি তাদের দেশপ্রেম প্রকাশ করতে পারে না তখন মাননীয় স্পিকার সরকারের ব্যর্থতা রাখতে তারা বলে গিয়েছেন যে বিরোধী রাজনীতির দেশপ্রেমের অভাবে নাকি স্বাধীনতা স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার যদি বিরোধী দলের মধ্যে দেশপ্রেম না থাকতো মানুষের দুর্ভোগে কেন তারা মাননীয় স্পিকার আন্দোলন করতো, কেন তারা সংবাদ সম্মেলন করতো? মাননীয় স্পিকার আমরা দেখতে পারি যে বিরোধী রাজনীতির মধ্যে আসলেই দেশপ্রেম আছে, দেশপ্রেম নেই সরকার দলের মধ্যে। মাননীয় স্পিকার আজকে রিজার্ভ তো উনার সরকারের কাছে, আজকে মাননীয় স্পিকার সেই রিজার্ভ থেকে টাকা চুরি হলে উনাকে দায় নিতে হবে। মাননীয় স্পিকার বিরোধী দল তো অর্থ পাচার করছে না। মাননীয় স্পিকার তিনি বললেন মাননীয় স্পিকার হরতালের কারণে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তার দেশের সরকার যখন 10 বছরে 50,000 কোটি টাকার দুর্নীতি করে তখন কি মাননীয় স্পিকার অর্থ পাচার হয় না? মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি বিরোধী রাজনীতির দেশপ্রেমের অভাব যতটা না স্বাধীনতার স্বপ্নকে বাধাগ্রস্ত করে তার থেকেও বেশি বাধাগ্রস্ত করে সরকার দলের দেশপ্রেমের অভাব। স্বাধীনতার স্বপ্ন বলতে আমরা বঙ্গবন্ধুর চোখে যে স্বপ্ন দেখেছিলাম ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। মাননীয় স্পিকার এই প্রত্যেকটা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। আজকে রাষ্ট্রীয় ক্ষমতা যার তাকেই মাননীয় স্পিকার স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে হবে। বিরোধী রাজনীতি এখানে শুধুমাত্র সহায়ক ভূমিকা পালন করতে পারে এবং এই সহায়ক ভূমিকা পালনের জন্য যে মাননীয় স্পিকার পরিবেশ, যে গণতান্ত্রিক স্বাধীনতা দেওয়া দরকার তা নিশ্চিত করতে হবে সরকারকে। আজকে সরকারকে সেই স্বাধীনতা নিশ্চিত করতে পারছে মাননীয় স্পিকার, তারা কিন্তু মাননীয় স্পিকার সেই স্বাধীনতা দিতে পারেনি। মাননীয় স্পিকার আমরা দেখেছি মাননীয় স্পিকার সরকার কিভাবে চাইলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আজকে তারা নির্বাচনে বয়কটের কথা বললেন। আজকে মাননীয় স্পিকার আমরা কেন নির্বাচন বয়কট করছি? আজকে যদি তারা দলীয় আন্ডারে নির্বাচন দেয়, মাননীয় স্পিকার দলীয় ক্ষমতায় নির্বাচন দেয়, তাহলে বিরোধী রাজনীতি কেন নির্বাচনে অংশগ্রহণ করবে? যখন আমরা জানি রাতেই ভোট কাটা হয়ে যাবে, যখন আমরা জানি বিজয় আওয়ামী লীগ হবে, তখন কেনই বা আমরা রাজনীতিতে যাবো? মাননীয় স্পিকার আমরা দেখি মাননীয় স্পিকার নির্দলীয় ক্ষমতায় শুধু নির্বাচন দিলে কিভাবে গণতন্ত্র আজকে প্রতিষ্ঠিত হয়। সম্পদের সুষম বন্টনে নিশ্চিত করতে যে আইন প্রয়োগ মাননীয় স্পিকার, সেই আইনের ক্ষমতাও কিন্তু আজকে সরকার দলের কাছে, যার মাধ্যমে তারা খুব সহজে সমাজতন্ত্র মাননীয় স্পিকার প্রতিষ্ঠা করতে পারে। একইভাবে মাননীয় স্পিকার ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ নিশ্চিত করতে সরকারকে অভিভাবকের মতো দায়িত্ব পালন করতে হবে। যখন তারা এই দায়িত্ব পালনে অবহেলা করে, যখন তারা এই জায়গাতে ব্যর্থ মাননীয় স্পিকার, তখন তারা বলে বিরোধী রাজনীতি দেশপ্রেমের অভাবে স্বাধীনতা স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার 2018 সালে যখন চেয়ারম্যানের পুকুরে আমরা 3000 কেজি চাল দেখি, মাননীয় স্পিকার 2020 সালে যখন 1280 লিটার টিসিবির তেল ব্যবসায়ীর খাটে তলায় থাকে, মাননীয় স্পিকার যখন আমরা দেখি মাননীয় স্পিকার করোনাকালীন সময়ে তাদের সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা 975 কোটি টাকার দুর্নীতি করে, তখন আমরা বিশ্বাস করি না যে বিরোধীদের রাজনীতি দেশপ্রেমের অভাবে স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার আজকে স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে সরকারের অবহেলা। আজকে তারা স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতেই চাচ্ছে না। মাননীয় স্পিকার যদি তারা স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাইতো তাহলে খুব সহজেই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করা যেত। মাননীয় স্পিকার আজকে স্বাধীনতার স্বপ্নকে বাধাগ্রস্ত করার জন্য যে দুইটি বিষয় মূলত দায়ী, সেটা হচ্ছে দুর্নীতি এবং অর্থ পাচার। তার
তার সব কিছু মানুষ স্পিকার সরকারের মানুষ স্পিকার। দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে বর্তমান বিরোধী রাজনীতির কোনো সম্পর্ক নেই মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে আপনি লক্ষ্য করেন যে দুর্নীতির জন্য যে আইনের অপব্যবস্থাপনা দরকার তা কিন্তু মানুষ স্পিকার সরকার কর্তৃক মানুষ স্পিকার। বিরোধী দল কিন্তু মানুষ স্পিকার আইনের অব্যবস্থাপনা কোনোভাবেই সমর্থন করে না এবং তারা চাইলেও আইনের অব্যবস্থাপনাকে কাজে লাগাতে পারবে না, কারণ মানুষ স্পিকার সরকারের পুলিশ বাহিনী, সরকারের বিজিএফ সব কিছু মানুষ স্পিকার সরকারের আন্ডারে মানুষ স্পিকার। বিগত 10 বছরে বিরোধী রাজনীতি অর্থ পাচার করেছে 10,000 কোটি টাকা, আর সেখানে মানুষ স্পিকার বিগত 10 বছরে সরকারের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে 50,000 কোটি টাকার। অর্থাৎ আজকে স্বাধীনতার স্বপ্ন পূরণের যে অর্থনৈতিক বাধা আমরা দেখি তা কিন্তু মানুষ স্পিকার সরকার দলের কর্তৃক প্রণীত মানুষ স্পিকার। মানুষ স্পিকার সরকার যদি দুর্নীতিকে দমন করতো মানুষ স্পিকার, তাহলে কোনোভাবেই আজকে আমরা অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হতাম না মানুষ স্পিকার। মানুষ স্পিকার সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের ভোটে যখন একটি সরকার নির্বাচিত হয়, ক্ষমতায় আরোহণ করে, জাতীয় নির্বাচনে 300 আসনের 257টি যখন সরকারের আন্ডারে থাকে, তখন সেই সরকারের দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করা মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে বিরোধী দলের মধ্যে দেশপ্রেম আছে কিনা, তারা দেশের জন্য কিছু করবে কিনা, সেটা কিন্তু সরকারের মাথা ব্যথার বিষয় না মানুষ স্পিকার। মানুষ স্পিকার আমি ধরে নিলাম বিরোধী রাজনীতি দেশের মধ্যে কোনো কাজ করে না, তাহলে মানুষ স্পিকার দেশের অভিভাবকত্ব সরকার জনগণের সাথে কি করেছে মানুষ স্পিকার, সরকার জনগণের জন্য কি করেছে মানুষ স্পিকার, স্বাধীনতার স্বপ্ন পূরণে সরকার কি পদক্ষেপ নিয়েছে মানুষ স্পিকার, তারা কিন্তু এই বিষয়গুলো দেখিয়ে যেতে পারেনি মানুষ স্পিকার। মানুষ স্পিকার একটি দেশে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র সমালোচনা করা, শুধুমাত্র সমালোচনা করে সরকারের ভুলগুলো শুধরে দেওয়া, কিন্তু যখন আপনি গণতন্ত্রের গলা টিপে ধরবেন, আমলাতন্ত্রের দুর্নীতিকে অদেখা করবেন, তখন মানুষ স্পিকার বিরোধী দল কিভাবে তার রাজনৈতিক এবং গণতান্ত্রিক স্বাধীনতাকে অর্জন করতে পারে মানুষ স্পিকার, কিভাবে সে সরকারের সমালোচনা করতে পারে। আজকে সরকারের সমালোচনা করলেই আমরা দেখি আবরার হত্যাকাণ্ডের কাহিনী, আজকে সরকারের সমালোচনা করলেই আমরা দেখি মানুষ স্পিকার কিভাবে কন্ডেম সেলে মানুষকে মারা হয় মানুষ স্পিকার। আজকে তারা সরকারের সমালোচনা করে, সাংবাদিক পর্যন্ত মানুষ স্পিকার কন্ডেম সেলে মারা গেছে মানুষ স্পিকার, তারা কিন্তু সমালোচনা করতে দিচ্ছে না মানুষ স্পিকার। তাহলে বিরোধী রাজনীতি কিভাবে সমালোচনা করে তার দায়িত্ব পালন করবে মানুষ স্পিকার? এই দেশের জন্য মানুষ স্পিকার 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, আর কত রক্ত আমরা দিব, আর কত হরতাল আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে মানুষ স্পিকার। আজকে সরকারের উচিত মানুষ স্পিকার দুর্নীতি দমন করে মানুষ স্পিকার স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করা। আজকে তারা যদি মানুষ স্পিকার দুর্নীতি দমন করতো, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে পারতো, অর্থপাচার বন্ধ করতে পারতো, তাহলেই স্বাধীনতার স্বপ্ন যথাযথভাবে মানুষ স্পিকার প্রতিষ্ঠিত হতো। তাই আমরা মনে করি সরকারের স্বপ্ন বাধাগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে মানুষ স্পিকার সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থপাচার, আইনের অপপ্রয়োগ, সর্বোপরি আমলাতন্ত্র তথা সরকারের ক্ষেত্রে তথা সরকারের মানুষ স্পিকার দেশপ্রেমের অভাব। আর এখানে বিরোধী রাজনীতির দেশপ্রেমের অভাব শুধুমাত্র একটি মৌখিক কারণ এবং শুধুমাত্র একটি গৌণ কারণ মানুষ স্পিকার। তাই আজকে এই সংসদে বিলটি উপস্থাপিত হওয়ার না হওয়ার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সদস্য বিরোধী দলের ইসমাইল ইসলামকে তার বক্তব্যের জন্য। এবারে বক্তব্য শুনবো মাননীয় সরকার দলীয় সদস্য অর্পণা দাসের কাছ থেকে তার বক্তব্য। দেশপ্রেম যে বলতে যেখানে বোঝানো হয় দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ উপলব্ধি করে জনগণের কল্যাণের জন্য কাজ করা, সেখানে বিরোধী দল নিজ স্বার্থ রক্ষায় জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করে যে উগ্রতাবাদী কর্মকাণ্ড চালিয়েছেন, সে প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে কথা বলছি। ধন্যবাদ মাননীয় স্পিকার সংসদের ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমে যুক্তি খণ্ডন করে দিচ্ছি। তারা বলে গেলেন দেশপ্রেমের বহিঃপ্রকাশ তারা করতে পারছে না আমার সরকার দলের কারণে, কিন্তু পাকিস্তানি শাসন আমলে আমরা দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলাম বলেই কিন্তু আমরা স্বাধীন হয়েছিলাম, অর্থাৎ দেশপ্রেম থাকলে তার বহিঃপ্রকাশ অবশ্যই করবে, এটা আপনাদের একটি অভিযোগ। এবং তারা বললেন আমরা সরকারের দেশপ্রেমের অভাব রয়েছে, তারা বললেন দুর্নীতির কথা এবং আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হচ্ছি না। কিন্তু দেখুন প্রধানমন্ত্রী বলেছেন 1 কোটি লোকের একটি রেশন কার্ডের আওতায় আনা হবে, যেখানে সরাসরি টিসিবি থেকে তাদেরকে খাদ্য দেওয়া হবে। এমনকি পুরো বিশ্বে যেখানে ভোজ্য তেল ও অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে, সেখানে বিপিসির লোকসান হচ্ছে প্রতিদিন দৈনিক 80 কোটি টাকা। তারপরেও আমার সরকার ভোজ্য তেলের উপর 15% ভ্যাট কমিয়ে এনেছে। আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ করছি, আমাদের দেশ এখানেই প্রকাশ পাচ্ছে। এবার আসি মাননীয় স্পিকার তা আমার মূল বক্তব্যে। যেখানে রাজনীতির কিছু নিয়ম ও প্রথা রয়েছে, সেখানে বিরোধিতা থাকলেও সৌহার্দ্য থাকবে, কিন্তু বর্তমানে বিরোধী দল যা করছে তা হলো জনস্বার্থে রাজনীতি না, নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নোংরা কাদা ছোড়াছুড়ি, নেহাত কাদা ছোড়াছুড়ি, নোংরা রাজনীতি, উগ্র সন্ত্রাসবাদ। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই উগ্র রাজনীতির জন্য তাদেরকে সন্ত্রাসবাদী দল হিসেবে আখ্যায়িত করছেন, যা তাদের নিজেদের জন্যই কলঙ্কজনক। আমরা শুধুমাত্র বলিনি আমরা বিএনপি নিয়ে কথা বলছি, আমরা জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি সহ সকল বিরোধী দলগুলো নিয়ে কথা বলছি। এমনকি তারা এই আমার প্রধানমন্ত্রী যে সংজ্ঞাটি করেছে সেই সংজ্ঞাটি তারা বুঝতে পারেনি। স্বাধীনতার স্বপ্ন যেখানে ছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার, উল্লেখ্য বিবিসি রিপোর্ট অনুযায়ী 1947 সালের পরবর্তীতে যে সকল নির্বাচনগুলো হয় সেখানে ধর্মীয় দলগুলো 12% বেশি ভোট পায়নি, অর্থাৎ জনগণ একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিল। কিন্তু বিরোধী দলগুলো যখন ক্ষমতায় আসে তারা পাকিস্তানি ভাবাদর্শের মৌলবাদী ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, তারা জনগণের মতবাদ ও চাহিদাকে উপেক্ষা করে গিয়েছিল। তারা যখন ক্ষমতায় ছিল তখন জেএমবি প্রধান বাংলা ভাই রাজশাহীর গভীর অরণ্যে জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু করলে তৎকালীন ক্ষমতাসীন দলের মেয়র তাকে নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন। এতটাই উগ্র মানসিকতার পরিচয় দিয়েছিলেন আপনারা। এমনকি তারা আমরা হব
তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগানটি তারা বাংলার মাটিতে বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু আমার বাঙালির জনগণ শুধু একটি স্লোগানকে নিয়েছে, তা হলো আমার মাটি আমার মা, পাকিস্তান হব না। পরিশেষে বলে দিতে চাই, এদেশের আলোকিত পথের অভিযাত্রী ও শিক্ষিত তরুণ সমাজের কাছে একটাই প্রত্যাশা, তারা দেশ ও জাতির শত্রু স্বাধীনতা বিরোধীদের বিষ দাঁত উপড়ে ফেলে দেয় এবং অপশক্তি রেখে দেবে। এই সংসদে এই প্রস্তাবটি অবশ্যই গৃহীত হবে, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এই ছায়া সংসদের সরকার দলীয় সদস্য অপর্ণা দাসকে তার বক্তব্যের জন্য। আমরা এবারে বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য শাহরিয়ার হোসাইন মাহির কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার ফ্লোর প্রদানের জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে বিরোধী রাজনীতির দেশপ্রেমের অভাবেই স্বাধীনতা স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আজকে যখন সরকার দলের প্রধানমন্ত্রী এসে বলে যায় বিরোধী রাজনীতির যে সংজ্ঞাটি তারা দিয়ে যায়, তারা বোঝাতে যাচ্ছেন বিরোধী রাজনীতি মানে নাকি অপরাজনীতি। কিন্তু মাননীয় স্পিকার, আমরা তো জানি বিরোধী রাজনীতি মানে কিন্তু শুধুমাত্র অপরাজনীতি না। এছাড়াও আমাদের সরকার দল যখন এসে দেখিয়ে দিয়ে যায়, তখন আমি বলতে চাই যে স্বাধীনতার স্বপ্ন নামক পদ্মা সেতু যে অবকাঠামোগত উন্নয়ন করছেন, সেটা কিন্তু কখনো স্বাধীনতার স্বপ্ন ছিল না। আমাদের স্বাধীনতার স্বপ্ন যে মূল চারটি ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতা, সেই ক্ষেত্রে আপনারা কি কাজ করেছেন? মাননীয় স্পিকার, গণতন্ত্র কায়েমে সফল না হওয়া সরকার কিনা বলে যে বিরোধী রাজনীতির দেশি প্রেমের অভাবেই স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনের ক্ষেত্রে তারা কিভাবে একপাক্ষিকতা করেছে আমরা দেখেছি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সহিংসতা শিকার হচ্ছে বিরোধী দল ও সমালোচকরা। একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। এর এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন দল নির্বাচনে জয়ী হতে পারে, কিন্তু সরকার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার খর্ব করে এবং হাজার হাজার বিরোধী সমর্থকদের উপর মিথ্যা মামলা করে। মাননীয় স্পিকার, তারা নাকি সুষ্ঠু নির্বাচন দিচ্ছে। মাননীয় স্পিকার, সরকার দল যদি সুষ্ঠু নির্বাচন দিয়েই থাকে, তাহলে আমরা কিভাবে দেখি যে যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসনের ভোট কেন্দ্র দখল করে বেলা 11:59 মধ্যে সরকার দলীয় প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আনন্দ মিছিল করতে থাকেন, নেতাকর্মীদের নির্দেশ দেন যশোরের এক শাসনের সংসদ শেখ আফিল উদ্দিন। বিজ্ঞ সরকার দলের কাছে আমার প্রশ্ন, আপনারা যে কোনো মেয়েদের এমন একটি সরকারি দলের কথা বলেন যারা কিনা জনগণের টাকা মেরে খায়নি, জনগণের জাতীয়বাদ নিয়ে খেলেনি, সাম্প্রদায়িক দাঙ্গাকে নিজের হাতিয়ার স্বরূপ ব্যবহার করেনি, ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী রাজনীতিকে দমন পীড়ন করেনি এবং সেই সময় বিরোধী দল স্বাধীনতা স্বপ্ন পূরণে বাধা দিয়েছে। তা আপনারা প্রমাণ করে যেতে পারেননি। মাননীয় স্পিকার, আমরা দেখি যে জাতীয়বাদের কথা, মাননীয় স্পিকার, আমাদের স্বাধীনতা স্বপ্ন ছিল জাতীয়তাবাদ, কিন্তু সেই জাতীয়তাবাদকে সরকার দল কিভাবে ক্ষুণ্ণ করেছে? যে দলই যখন সরকার দলে চলে আসছে, তখনই জাতীয়তাবাদের যে সম্মানকে ক্ষুণ্ণ করে তার ইতিহাসই বিকৃতি করে ফেলছেন, ইতিহাসই পরিবর্তন করে ফেলছে। মাননীয় স্পিকার, এছাড়াও সরকার দল সাম্প্রদায়িকতা কিভাবে ছড়িয়েছে? মাননীয় স্পিকার, গত বছর যখন আমরা দেখলাম শারদীয় দুর্গোৎসবে পুরো দেশব্যাপী হামলা হলো, সেই দুর্গোৎসবে হামলায় যে সাম্প্রদায়িকতা ছড়ানো হলো, সেই চেতনাকে দূর করতে দেশের বাম দল সহ অন্যান্য দলগুলো যখন অসাম্প্রদায়িক চেতনায় জনগণকে উজ্জীবিত করতে ঢাকার টিএসসিতে যখন একটি সহিংসতা বিরোধী কনসার্টের আয়োজন করে, সেখানে কিভাবে সরকার দলীয় ছাত্র সংগঠন সেখানে গিয়ে হামলা করে, কি যদিও তারা সফল হতে পারেন নাই, কিন্তু সেই হামলাকে আমরা ভয় না পেয়ে সেই অনুষ্ঠানটি আমরা সঠিকভাবে শেষ করতে পেরেছিলাম। মাননীয় স্পিকার, যশোরের সমাবেশে পুলিশি হামলায় আহত হয় 25। এইচআরডব্লিউ বলে যায় যে নির্বাচনী প্রচারণায় সহিংসতার শিকার হচ্ছে বিরোধীরা। এছাড়াও বিরোধী রাজনীতির সমাবেশে সরকার দলীয় হামলায় আহত হয় 10, যার তথ্যসূত্র হচ্ছে বাংলাদেশ জার্নাল, এবং পুলিশের হামলায় বিরোধী রাজনীতির 1.5 শতাধিক নেতাকর্মী আহত হয়, গ্রেফতার 21। এছাড়াও ভোলায় ঈশা ছাত্র আন্দোলনের ধর্ষক বিরোধী আন্দোলনের মতো একটি সামাজিক ইস্যুকেও আপনারা কিভাবে দমন পূরণ করে তা অন্য খাতে নিয়ে গিয়ে এই আন্দোলনটিকে আপনারা বানচাল করে দেওয়ার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার, আজকে যখন আমার দেশের একটি নারী সুরক্ষা পায় না, তখন সে যখন এই ধর্ষণ বিরোধী আন্দোলনে গিয়ে স্লোগান দেয়, সেই স্লোগানের সেই অধিকারটুকু কি জনগণ থেকে আপনারা কেড়ে নেবেন? মাননীয় স্পিকার, আজকে 10 বছর পরও সাগররুনি হত্যাকাণ্ডের কোনো বিচার এই সরকার বা কোনো সরকার দল দেখিয়ে দিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, অসাম্প্রদায়িক হামলা বা সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর হামলার কোনো বিচার আজ পর্যন্ত আপনারা দেখিয়ে দিয়ে যেতে পারেননি। রামুতে হামলার আজকে 10 বছরের মাথায়ও কোনো বিচার সরকার দল করে যেতে পারেনি। তাহলে মাননীয় স্পিকার, আপনি যখন বিচারহীনতার সরকার সংস্কৃতি যখন সরকার দলই লালিত করছে, তাহলে আসলে কিভাবে বিরোধী রাজনীতির দেশপ্রেমের অভাবেই স্বাধীনতা স্বপ্ন বাধাগ্রস্ত হয় তা আমাদের আসলে বুঝে আসে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জোর দাবি জানাচ্ছি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা
তিনজন ছয়জন বক্তার বক্তব্য শুনলাম। একটু যুক্তিখণ্ডন পর্বে যেতে চাই এবং যুক্তিখণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ইশরাত আলমকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মান স্পিকার আমাকে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মানে স্পিকার, আজকে আমাদের রাজনীতির চিত্র ঠিক এই ছায়া সংসদের মতো, এই কাদা ছোড়াছড়ি। ঠিক মাননীয় স্পিকার, যখনই কোনো সরকার হচ্ছে মানে সরকার দল গঠন করে তখনই তাদের কাজ হয় সারা দেশ জুড়ে বিরোধী দলগুলোকে টম এন্ড জেরির মতো তাড়িয়ে বেড়া। আজকে ওনারা ঠিক তাই করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে ওনারা হচ্ছে পদ্মা সেতুর বাজেটের কথা খুব সুস্পষ্টভাবে বলেন যে বাজেট উল্লেখ করে দিয়ে যায়। আজকে উত্তরটা দিয়ে গেলেন না বাজেট কেন ডাবল হলো? আপনাদের দুর্নীতির জন্য নাকি খরস্রোতা বেশি ছিল নদীটা তাই জন্য? মাননীয় স্পিকার, আজকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, যেখানে ওনারা 2015 সালে নীতি প্রণয়ন করেন যে সরকারি দলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা তো দূরের কথা, তদন্তের জন্য তাদের অনুমতি নিতে হবে। মাননীয় স্পিকার, সেখানে কি আপনি বলেন সুষ্ঠু তদন্ত হবে? সেখানে কি বিচার হবে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে দেখেন ওনাদের মুরাদের অডিও কল ফাঁস হওয়ার আগে ওনারা জানতেনই না ওনাদের মন্ত্রী দুর্নীতিগ্রস্ত। কি দুঃখের বিষয়। মাননীয় স্পিকার, আজকে হরতালের কথা বলেন, হরতালে এত লাখ, এত কোটি, এত মিলিয়ন, এত বিলিয়ন। আজকে হরতালে নামতে হবে কেন? আজকে আপনাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণকে কেন আজকে আপনার হরতালে নামতে হবে? কেন আজকে আপনারা গণতান্ত্রিক সুযোগ সুবিধাগুলো একটি দেশের অভিভাবক হয়ে হচ্ছে আপনারা নিশ্চিত করবেন না? মাননীয় স্পিকার, আজকে যখন হরতালে নামেও তখন যখন অরাজকতাগুলো হয় আজকে ওনাদের ছাত্র সংগঠন দ্বারা হয়, ওনাদের পুলিশ দ্বারা হয়। মাননীয় স্পিকার, এই দায়ভার আজকে ওনারা নিলেন না। মাননীয় স্পিকার, আজকে তেলের ভ্যাট কমিয়ে আনার কথা বললেন, তথ্যসূত্র দেখিয়ে গেলেন না। এখনো তো 200 টাকা কেজিতেই তেল কিনি। মাননীয় স্পিকার, আজকে আপনারা জনগণের কথা ভেবেছেন তাহলে? মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুকে বিতর্কিত করার কথা বললেন যে বিরোধী রাজনৈতিক মন্ত্রীরা, আজকে যখন আপনাদের শিক্ষামন্ত্রী এসে বলেন ঘুষ খাবেন কিন্তু সহনীয় পর্যায়ে, এটা আপনার দেশপ্রেম? মাননীয় স্পিকার, আজকে ওনারা এই বিষয়গুলো তুলে দিয়ে গেলেন। আজকে যখন মাননীয় স্পিকার ওনারা একটি দেশের অভিভাবক হওয়া সত্ত্বেও ওনারা গণতান্ত্রিক সুযোগ সুবিধা দিতে পারেন না, ওনারা ধর্মনিরপেক্ষতার কোনো বিচার, ধর্ম সাম্প্রদায়িক দাঙ্গার কোনো বিচার করতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে যখন ওনারা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেন না, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না, সেই পর্যায়ে দাঁড়িয়ে মাননীয় স্পিকার ওনারা কখনোই এটিকে মুখ্য কারণ বিরোধী দলের দেশপ্রেম বলতে পারেন না। যে ক্ষমতায় থাকে তার দায়িত্ব বেশি, যে ক্ষমতায় থাকে তার কাছে ক্ষমতা বেশি থাকার কারণে তার দুর্নীতি বেশি এবং যেটি স্বাধীনতার সম্পর্কে সর্বোচ্চ বেশি বাধাগ্রস্ত করে। তাই আজকের এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে তার যুক্তিখণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা ওয়াইন্ড আপ সেশনের সর্বশেষে বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদের তা সারা খানের কাছ থেকে তার সর্বশেষ বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দল প্রথমেই বলে যাচ্ছেন দুর্নীতির কথা। আমরা প্রথমেই বলেছি দুর্নীতিতে যখন আপনার সরকার ক্ষমতায় ছিল তখন দুর্নীতিতে আপনারা টানা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু আমরা সেই তালিকা থেকে বাংলাদেশকে চ্যাম্পিয়ন থেকে 13 কোঠায় নেমে এসেছি। অর্থাৎ আমাদের দুর্নীতি কমে যাচ্ছে এবং সেই দুর্নীতি কমাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। ক্যাসিনো কাণ্ডে পাপিয়া সম্রাট জিকে শামীমকে আমরা গ্রেফতার করছি এবং আপনারা যে মুরাদের কথা বলে যাচ্ছেন সেই মুরাদকেও আমরা দল থেকে বহিষ্কার করছি এবং আবরার ফাহাদ হত্যার বিচার, যুবলীগ নেতা ধর্ষণ করলে তাদের শাস্তি দিচ্ছি। গত সপ্তাহে ফরিদপুরে 2000 কোটি টাকা পাচার মামলায় সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করেছি। ছাত্রলীগের নেতৃত্বের উপর ক্ষুব্ধ হয়ে কঠোর জবাবদিহিতা চেয়েছেন আমার দেশের প্রধানমন্ত্রী। অর্থাৎ মাননীয় স্পিকার, দেখুন আপনারা যে দুর্নীতির কথা বলছেন বর্তমানে আমরা সেই দুর্নীতিকে কমিয়ে আনছি, যেখানে আপনারা ছিলেন চ্যাম্পিয়ন। এবং পরবর্তীতে আপনারা বললেন ধর্ষণ ও নারী নির্যাতনের কথা। নারী নির্যাতন দমনের জন্য 99টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ধর্ষণের রায় 60 দিনের মধ্যে কার্যকর করা হচ্ছে। ধর্ষিতার চরিত্র নিয়ে কোনো প্রশ্ন না করা হয় সেই জন্য আমার সরকার আইনি ব্যবস্থা নিয়েছে। বেগমগঞ্জে ধর্ষণের দায়ে যুবলীগ নেতা যাবজ্জীবন ও ঢাবি শিক্ষার্থী ধর্ষণ ও নুসরাত হত্যার বিচার আমরা করেছি। এবং আপনারা বলে যাচ্ছেন আমাদের তেলের দাম নিয়ে, আপনারা কি এটি দেখে নিয়ে বিদেশ থেকে 2 জাহাজে এসেছে 29,000 টন সয়াবিন তেল। এটি হচ্ছে 11 ও 12 মার্চের তথ্যর আলোকে। মাননীয় স্পিকার, তারপর আপনি দেখুন আপনারা টিসিবির কথা বলছেন। আমাদের দেশে 1 কোটি মানুষকে রেশন আওতায় আনার জন্য সরকারি টিসিবি থেকে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বললেন। বিশ্বব্যাপী যে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং শিপিং চার্জ বৃদ্ধি পাচ্ছে তা কি আপনার জানা নয়, নাকি শুধু সমালোচনার খাতিরে এই সরকারের সমালোচনা করে যাচ্ছেন? তাই মাননীয় স্পিকার, আপনাকে বলতে চাই শুধু সমালোচনা করে নয় বরং গঠনমূলক সমালোচনা করেন এবং আপনাদের যে দেশপ্রেমের অভাব আছে তা মানুন। এবং আপনি দেখুন আপনার ভিতরে যদি দেশপ্রেমের অভাব নাই থাকতো তাহলে আপনি রাজনৈতিকভাবে হরতাল দিতেন না। এবং আপনি কেন হরতাল দিচ্ছেন? শুধুমাত্র আপনার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু আমরা প্রথমেই বলেছি রাজনীতি মানে কোনো
কখনো নিজের স্বার্থ নয়, বরং দেশের জনগণের স্বার্থকে মহৎ করে দেখা এবং দেশের জনগণের জন্য কাজ করা। অর্থাৎ এটাই খুব সহজে প্রমাণিত হয় আপনাদের দেশপ্রেমের অভাব আছে বলেই আমাদের স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই বলতে চাই, আসুন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কিছু করেন। তাই বলতে চাই, জয় বাংলা। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের আজকের যে দুটি দল অংশগ্রহণ করেছে, ঢাকা সিটি কলেজ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দু দলের বিতর্কিকদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি যে সরকার রাষ্ট্রের মালিক নয়, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। গণতান্ত্রিক পন্থায় একটা নির্দিষ্ট সময়ের জন্য কেউ এই রাষ্ট্রের যে দায়িত্বভার, সরকার দায়িত্বভার গ্রহণ করে থাকে, কিন্তু এই দায়িত্বভার পরিচালনা করতে গিয়ে যখন তাদের সফলতার ভার কমে যায়, তখন কিন্তু জনগণ তাদের কাছ থেকে মুখ ফুরিয়ে নেবার চেষ্টা করে। এই কারণের জন্য বলা হয়, এই শাসনকালীন সময়ে যদি সরকার তার যে নানা রকমভাবে উন্নয়ন, গণতন্ত্র, গুম খুন এগুলিকে প্রতিরোধ করতে না পারে, তখন কিন্তু সফলের বিফলতার কথা আমরা ভেসে উঠতে দেখতে পাই। আমরা জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে পারছি কিনা সেটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আমরা কি দেখি আমাদের দেশে? আমাদের দেশে আমরা দেখতে পাই যে একটি দল ক্ষমতায় থাকবার জন্য যত রকম কর্মপন্থা আছে সব কিছুই করতে থাকে, আবার আরেকটি দল ক্ষমতায় যাবার জন্য যত রকম কর্মপন্থা আছে সবই করতে থাকে। সুতরাং যারা ক্ষমতায় থাকবার জন্য আজীবন চেষ্টা করে, তারাও কিন্তু গণতন্ত্রের বন্ধু হতে পারে না। আবার যারা শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য জনগণের কোনো রকম দুঃখ দুর্দশার কথা চিন্তা না করে শুধুমাত্র ক্ষমতা যাবার আন্দোলন করে, তারাও কিন্তু গণতন্ত্রের জন্য সুফল নিয়ে আসতে পারে না। গণতন্ত্রের যে মূল দায়িত্বভার তারা কিন্তু গ্রহণ করতে পারে। সুতরাং গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়া, ক্ষমতা থেকে নতুনভাবে আসা, সব কিছু কিন্তু জনগণের ভোটের মাধ্যমে সেটি হতে হয়। আমাদের বাংলাদেশে রাজনীতিতে দেশপ্রেমের ঘাটতি আছে কিনা এটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে যারা ব্যবসায়ী, তারা আমাদের দেশে দেখা যাচ্ছে তারাই হচ্ছে গিয়ে সংসদ সদস্য। আজকে যারা ব্যবসায়ী তারা হচ্ছে মন্ত্রী, তারাই ব্যবসায়ী। সুতরাং এই যে দেশপ্রেমের যে একটা আপেক্ষিক যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখন আমরা গুরুত্ব সহকারে অনুধাবন করতে পারছি কিনা সেটি কিন্তু আমাদের দেশের মধ্যে বড় একটা প্রশ্ন দাঁড়িয়েছে। যখন রাজনীতিবিদরা, দেশের নেতৃত্ব যারা দিবেন, আইনবিদরা, আইন প্রণেতারা, তাদের মধ্যে যদি দেশপ্রেমের ঘাটতি করে, তখন কিন্তু আমরা কষ্ট পাই। আমরা কষ্ট পাই তখনই যখন আমরা দেখি আমাদের এই স্বাধীনতার চেতনাকে বৃথা যাতে যায় সেই কারণের জন্য নানা রকমভাবে অপচেষ্টা করা হয়। মুক্তিযুদ্ধের যে সার্টিফিকেট, সে সার্টিফিকেটে জালিয়াতি করা হয়। ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরিতে প্রমোশন নেওয়া হয়, নতুন চাকরি নেওয়া হয়। যে মুক্তিযুদ্ধের সময় যার বয়স 8-10 বছর ছিল, তাকেও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট হিসেবে মুক্তিযোদ্ধা দিয়ে তাকে নানা রকমভাবে সুবিধা প্রদান করা হয়। তখনই কিন্তু আমরা কষ্ট পাই। স্বাধীনতার প্রকৃত সুফল যদি পেতে হয়, তাহলে আমাদেরকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, গণতান্ত্রিক ও সাংস্কৃতিক মুক্তি দরকার। আমরা শুধুমাত্র রাজনৈতিক মুক্তি দিয়ে কিন্তু স্বাধীনতার সুফল পেতে পারবো না। আমাদের অর্থনৈতিক মুক্তি দরকার। আজকে যে অর্থনৈতিক মুক্তির কথা বলতে গিয়ে আমরা দেখছি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। আজকে আমাদের মধ্যবিত্তরা, নিম্নবিত্তরা যে হাহাকার করছে, এটা তো আমাদের স্বাধীনতার স্বপ্ন নয়। আজকে যদি গুম হওয়া মানুষগুলি কাঁদছে, সেটি তো আমার স্বাধীনতার স্বপ্ন নয়। আজকে যে সন্তানটি তার বাবাকে ফিরে পাবার জন্য প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তায়, এটি তো আমাদের স্বাধীনতার স্বপ্ন নয়। আমার স্বাধীনতার স্বপ্ন হচ্ছে সেই জায়গায় যেখানে আমাদের রাজনৈতিক মুক্তির পাশাপাশি আমাদের গণতান্ত্রিক মুক্তি হবে, আমাদের ভোটাধিকার হবে, আমাদের কথা বলার অধিকার হবে, আমাদের সুশাসন প্রতিষ্ঠা হবে। তাহলেই কিন্তু আমরা মনে করি আমরা স্বাধীনতার স্বপ্ন পূরণে আমরা বাস্তবায়ন করতে পারছি। আমরা যখন দেখি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন শুরু হয়, সেই যুদ্ধের অজুহাতে কতিপয় ব্যবসায়ী আমার দেশে প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, তখন কিন্তু আমি ব্যথিত হই, আমি কষ্ট পাই, আমার দেশের জনগণ কষ্ট পায়। কী কারণের জন্য? আমি লাউ, সিম, এটা তো আমি ইউক্রেন রাশিয়া থেকে আমদানি করি না, এটা তো বাংলাদেশে উৎপাদিত হয়। কী কারণের জন্য সেই লাউ, সিম, আমাদের বাংলাদেশে আলুর দাম সেখানে বেড়ে যাচ্ছে? সে কারণে বলতে হচ্ছে স্বাধীনতার স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে হয়, স্বাধীনতার স্বপ্ন যদি আমাদেরকে পথ চলতে হয়, তাহলে শুধুমাত্র রাজনৈতিক মুক্তি দিয়ে আমাদের হবে না। আমাদের শিল্প, সংস্কৃতি, গণতন্ত্র সব কিছুর কিন্তু মুক্তি আমাদের দরকার হচ্ছে। আমাদের দেশকে এখন রক্ষা করবার জন্য আগামী জাতীয় নির্বাচনের পূর্বে একটা জাতীয় সংলাপ দরকার, জাতীয় ঐক্য দরকার। এবং সে কারণের জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকে আমরা দেখেছি যেহেতু নির্বাচন কমিশনের ডাকা সংলাপ ব্যর্থ হয়েছে, অন্য সংলাপ ব্যর্থ হচ্ছে, সে কারণে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল রাজনৈতিক দলকে ডেকে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে একটা সংলাপ করে আগামী নির্বাচন কিভাবে হবে, কী পদ্ধতিতে হবে, কোনো রকম মারামারি, হানাহানি, খুনাখুনি আমরা আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমরা দেখতে চাই না।
আমরা চাই জনগণ ভোটের কাঁটাতারে দাঁড়াবে, তারা ভোট দিবে, যিনি ভোটে বিজয় লাভ করবেন তিনি এই দেশের রাষ্ট্র সরকার ক্ষমতায় তারা দায়িত্বভার গ্রহণ করবেন। এবং সে কারণে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আপনার নেতৃত্বে যাতে জাতীয় সংলাপের একটা আয়োজনের ব্যবস্থা করা যায়। ইতিপূর্বে আপনি ডেকেছেন, আপনি সে প্রমাণ করেছেন। যদি এবারও আপনি ডাকার পরে যদি আজকে বিরোধী জোটে বিরোধী দলে যারা রয়েছে সে সংলাপে আসতে না চায়, তাহলে কিন্তু সেই দায় দায়িত্ব সেই বিরোধী দল বিরোধী জোটকে গ্রহণ করতে হবে। তাই আমরা একটা জাতীয় সংলাপ ডাকবার জন্য আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আহ্বান জানাচ্ছি। তাহলেই কিন্তু আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণ বাস্তবায়িত হবে। আজকে 50, 51 বছর 52 বছর হয়ে গিয়েছে আমাদের স্বাধীনতার। আমরা প্রত্যেকটা স্তরে স্তরে কেন আমরা ধাক্কা খাচ্ছি? প্রত্যেকটা স্তরে স্তরে কেন আমাদেরকে মুখ ফিরিয়ে আনতে হচ্ছে? আমাদের উপরে কী জন্য বিদেশি একটা এম্বার্গো আসতে হচ্ছে? আমরা কী জন্য এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটাতে পারছি না? সে কারণে বলি, স্বাধীনতার স্বপ্ন পূরণ করবার জন্য আজকে যারা সরকারে রয়েছে, যারা বিরোধী দলে রয়েছে, যারা রাজপথে রয়েছে, যারা সরকারি আমলা রয়েছে, আজকে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত হয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যেতে পারবো। আমি আমার বক্তব্য শেষ করলাম। এ পর্যায়ে আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি এমিরাটস অধ্যাপক ডক্টর সিরাজ ইসলাম চৌধুরীকে প্রধান অতিথি হিসাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের এই আয়োজনে তার বক্তব্য প্রদান করেন। স্বাধীনতার স্বপ্নের একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল আমাদের আদি যে সংবিধান, সেখানে 4টি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে যে কথা বিতার্কিকরা উল্লেখ করেছেন, এই যে কথা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলো থেকে আমরা এখন সরে এসেছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওইটা তো আমাদের স্বপ্ন ছিল। স্বপ্ন কিন্তু এইটা ছিল না যে কেবল পাকিস্তানিদের তাড়িয়ে দেব। স্বপ্ন ছিল যে আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করব, একটা নতুন সমাজ গঠন করব। এবং সেইখানে 71 সালে এই মুক্তিযুদ্ধ, যে সেটা 71 সালের 25শে মার্চ শুরু হয়নি, এটা দীর্ঘদিনের ইতিহাস। সে ব্রিটিশ আমল থেকে আমরা আমাদের মুক্তির জন্য সংগ্রাম করেছি। সেই সংগ্রাম পাকিস্তানের প্রতিষ্ঠার মধ্য দিয়ে জয়ী হয়নি। পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশ ভাগ হয়েছিল এবং সেই দেশ ভাগ অত্যন্ত ক্ষতিকর হয়েছিল। আমরা অনেক উন্নতি করেছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই উন্নতি কিন্তু পাকিস্তান আমলেও এই ধরনের উন্নতি ঘটছিল। এমনকি ব্রিটিশরাও নানান ধরনের উন্নয়ন করেছে। সেই উন্নয়ন ছিল পুঁজিবাদী উন্নয়ন। কতিপয়ের উন্নয়ন অধিকাংশ মানুষকে বঞ্চিত করে সেই উন্নয়নের ধারা ভেঙে দেওয়ার কথা ছিল। আমরা পুঁজিবাদী উন্নয়ন চাইনি, আমরা চেয়েছি ওই যে সমাজতন্ত্রের কথা ছিল সেই সমাজতান্ত্রিক উন্নয়ন, এবং সেইটাই ছিল সত্য কথা। রাষ্ট্রের সর্বত্রই আমলাতান্ত্রিকতা রয়ে গেছে, এবং এই আমলাতান্ত্রিকতা যেটা আমরা জানি ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে আরও বেড়েছিল। বাংলাদেশে আমলাতান্ত্রিকতার থেকে বেরিয়ে এসে আমরা গণতান্ত্রিকতার জায়গায় যাব, এইতে আমাদের আশা ছিল, স্বপ্ন ছিল। সেই গণতান্ত্রিকতার জায়গাতে আমরা তো যেতে পারলাম না, এবং সেই যে আমাদের যেতে না পারা, তারই প্রতিফলন নানান জায়গায় ঘটে, এবং পুরস্কার ক্ষেত্রেও এইটা ঘটে। এবং জাতীয় পুরস্কারকে সম্মান রক্ষার জন্য এর যথাযথ মানুষকে প্রদান করা যে জরুরি, সেটা তো সাধারণ বুদ্ধির কথা। এবং এর দ্বারা কিন্তু এই সমস্ত পুরস্কারকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমাদের জাতীয় যে সম্মান, সেই সম্মানকে আমরা কমিয়ে আনছি। এটা খুবই বাস্তব সত্য। আজকে যে বিতার্কিকরা এখানে অংশ নিয়েছেন, যাদের সমর্থকরা এখানে উপস্থিত আছেন, এবং সেই কিশোররাই কিন্তু সবচাইতে বড় ভরসা। এরাই যুদ্ধ করেছে 71-এ, কিন্তু এই কিশোররাই এখন কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, অপরাধ করছে, নিকৃষ্টতম অপরাধ, অকল্পনীয় সমস্ত অপরাধ এই কিশোররা করছে। এই কিশোর আন্দোলন আমাদের দেশে নেই। কাজেই আমাদেরকে ওই সংস্কৃতি চর্চার মধ্যে কিশোরদের নিয়ে আসতে হবে। আমাদের পাঠাগারগুলোকে জীবন্ত করতে হবে, কেবল বই পড়ার জন্য নয়, বই নিয়ে আলোচনার জন্য, বিশেষ বিষয়ে আলোচনার জন্য, বিতর্কের জন্য। এবং এই পাঠাগারগুলোকে আমাদের সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা দরকার, যেখানে কিশোররা আসবে, অন্য মানুষ আসবে, অভিভাবকরা আসবে, আলোচনা হবে, যেখানে শারীরিক অনুশীলন হবে, খেলাধুলা হবে, গান বাজনা হবে, নাটক হবে, চলচ্চিত্র হবে। কারা এই কাজটা করবেন?
করবেন তারা যাদের বিবেক আছে, বিবেকবান, এবং যারা চিন্তা করেন। এই চিন্তাশীল মানুষ এবং বিবেকবান মানুষ, তাদেরকে আজকে একত্র হওয়া দরকার, যাতে করে আমরা একটা সাংস্কৃতিক জাগরণ আনতে পারি। আমরা যাতে ছেলে মেয়েদেরকে, মানুষদেরকে, সকল মানুষকে বিকেলবেলা হলে ঘরের কোণায় নয়, ওই মোবাইলে নয়, আমরা যাতে তাদেরকে সাংস্কৃতিক চর্চার অনুশীলনের কেন্দ্রে নিয়ে আসতে পারি, সারা কোনো একটা জায়গায় নয়, সারা দেশে। এবং যে মেধা আটকে পড়ে আছে এই আমাদের সমাজ ব্যবস্থার জাঁতাকলে পড়ে পিষ্ট হচ্ছে, আটকে পড়ে যাচ্ছে না, শুধু পিষ্ট হচ্ছে, সেই মেধাকে আমরা মুক্ত করতে পারি। এবং উন্নয়ন মানের প্রধান কাজ হচ্ছে এই মেধাকে মুক্ত করা। উন্নয়ন মানে কেবল দালান কোঠা তৈরি করা নয়, উন্নয়ন মানে গাড়ি ঘোড়া আনা নয়, এবং এনে আমাদের যানবাহনের ব্যবস্থাকে, যাতায়াতকে সংকুচিত করে দেওয়া নয়, বায়ু দূষণ করা নয়। উন্নয়ন মানে হচ্ছে এই যে মানুষের যে মেধা আছে, মানুষের যে সৃজনশীলতা আছে, সেই মেধাকে, সেই সৃজনশীলতাকে মুক্ত করা। এবং মুক্ত করার জন্যই ওই সামাজিক বিপ্লব দরকার। ওই মুক্ত করার জন্যই আমরা দীর্ঘকাল ধরে, শত শত বছর ধরেই বলা যায়, সংগ্রাম করে এই বাংলাদেশের প্রতিষ্ঠা করেছি। এবং প্রতিষ্ঠা করার পরে আমাদের দেশপ্রেম কমে গেছে, আমাদের আত্মপ্রেম, দেশপ্রেমের বিপরীতে আছে আত্মপ্রেম। আত্মপ্রেম বড় হয়ে গেছে, প্রত্যেকে নিজের কথা ভাবছে, এবং নিজের কথা ভাবতে গিয়েই নিজের সর্বনাশ করছে। তো এই জায়গাতে আমরা কিশোরদের ওপরে ভরসা করব, কিন্তু কিশোরদের যারা অভিভাবক তাদেরকেও এগিয়ে আসতে হবে, যারা হৃদয়বান বলতে আমি বিবেকবান বুঝছি, এবং যারা বুদ্ধিমান, যারা বোঝেন যে এই ব্যবস্থা চলতে পারে না। এই ব্যবস্থাটা কিন্তু, আমি শেষ কথা এইটা বলি, যে এই ব্যবস্থাটা কিন্তু আজকে কেবল যে বাংলাদেশের তা নয়, আজকে সারা পৃথিবীর সভ্যতা, মানুষের সভ্যতা একটা সংকটের মুহূর্তে এসছে, একটা ক্রান্তির মুহূর্তে এসছে, যে একই সৃষ্টির দিকে যাবে নাকি ধ্বংসের দিকে যাবে। আমাদের এই গ্রহ কি মনুষ্য বসবাসের জন্য উপযোগী থাকবে? এর প্রকৃতি কি বেঁচে থাকবে? জীববৈচিত্র্য কি এখানে থাকবে? নাকি এটা সব ধ্বংস হয়ে যাবে? এবং সেইতে ধ্বংস হওয়ার যে জায়গাটা, সেটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে আজকে, যে পুঁজিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে এটা সম্ভব হবে না। পুঁজিবাদ তার শেষ জায়গায় চলে এসছে, পুঁজিবাদ ফ্যাসিবাদদের রূপ নিয়েছে, এবং ফ্যাসিবাদের রূপ নেওয়ার জন্যই করোনা ভাইরাসের আক্রমণ হচ্ছে। এবং যখন এই রকম একটা মহামারী হয়, তখন আমরা দেখি যে যারা অসাধারণ বিত্তবান, শীর্ষ বিত্তবানরা আরও বিত্তবান হয়। কারো বিত্ত, ওই বড় বড় বিত্তবানদের 100% বেড়েছে। কাজেই যখন এই বিপদ আসছে, তখন ব্যবসায়ীদের সুবিধা, তখন তারা আরও ধনী হচ্ছে, এবং মানুষ আরও বিপদে পড়ছে। কাজেই সারা পৃথিবীতে এখন একটা সংকটের মধ্যে যাচ্ছে, ক্রান্তির জায়গায় চলে এসছে, যেখানে নির্ধারণ করতে হবে যে আমরা কি ব্যক্তিগত সম্পত্তিকে ধরে রাখবো, তাকে আরও বিকশিত করব, নাকি আমরা সম্পত্তির সামাজিক মালিকানায় যাব। সেই সামাজিক মালিকানায় না গেলে পৃথিবীর কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না, আমরা সকলেই মনে করি না। কেননা ওই ব্যক্তিগত সম্পত্তির চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছে গেছি, এবং সেই সংকট আমাদের দেশেও এসছে। আমাদের দেশেও এই ব্যবস্থাকে বদলাতে হবে, এবং প্রত্যেকটা দেশে নিজের মতো করে বদলাবে, এবং নিজের মতো করে বদলিয়ে সারা পৃথিবীকে মনুষ্য বসবাস যোগ্য করবে। মানুষ নিশ্চয়ই পরাজয় মানবে না, মানুষ নিশ্চয়ই আত্মসমর্পণ করবে না। পরাজয় কার কাছে? পরাজয় এই ব্যবস্থার কাছে, পরাজয় এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যে ব্যবস্থা তার কাছে। নিশ্চয়ই আত্মসমর্পণ করবে না, সেইটাই ভরসা। এবং সেই ভরসার জায়গায় তরুণদের উপর আমাদের নির্ভর করতে হবে। আমি আবারও এই বিতর্কিকদের অভিনন্দন জানাই, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের যে প্রস্তাবটি ছিল, বিরোধী রাজনীতি দেশপ্রেমের অভাবেই স্বাধীনতার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন।
যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা 2022-এর চ্যাম্পিয়ন দল হিসাবে ঘোষণা করছি। একই সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা 2022-এ ঢাকার বাংলাদেশের অত্যন্ত প্রতিযশা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজকে রানার আপ হিসাবে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অধিবেশন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।